এইচএসসি ৭ ব্যাচ আমার সাথে কনিক্সের ক্লাস করতেছো সবাই, আশা করি জয়েন করেছো বা করতেছো। সবার কি অবস্থা? আমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের সঙ্গে একটু বাতচিত করে নিচ্ছি। আমাদের মাগরিবের আজান হয়েছে আরো 10 মিনিট আগে, মোস্ট প্রবাবলি 10 মিনিট আগে। তোমাদের কি নামাজের ব্রেক লাগবে? আমি নামাজ শেষ করে ফেলেছি। তোমাদের কি নামাজের ব্রেক লাগবে কিনা? তোমাদের নামাজের ব্রেক লাগলে আমি একটা ৮-১০ মিনিট একটা ব্রেক দিই। অবশ্যই করবে, না করলে কিন্তু পরে পস্তাবা। আর পরে পস্তালে দাদু কিন্তু হাত দিয়ে তোমাকে টেনে তুলতে পারবে না। ঠিক আছে? তো জীবন সুন্দর করতে গেলে তোমাকে অবশ্যই দাদুর সঙ্গে একটা ফ্লো থাকতে হবে। ফ্লো উইথ সার্টেন লেভেল অফ পেস। আমরা একটা সার্টেন সিটি লেভেলের পেস দিয়ে আগাচ্ছি। তোমরা আমাদের সঙ্গে থাকবা। আমরা ইনশাআল্লাহ একটা ম্যাক্সিমাম লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ? সো এটা নিয়ে কোনো প্যারার কারণ নাই। আমি একটু বলে দেই শর্টকাট করে আমরা কি পড়ছি। আমরা হচ্ছে কনিক্সের সাধারণ সমীকরণটা পড়ছি। পৃথিবীর সব ধরনের কনিক্স দেখতে কেমন হয়। তারপর আমরা পাইছিলাম, কার মনে আছে, জিএফসি ফ্যান কি বাতাস, এটা একটা নির্ণায়ক বা একটা ম্যাট্রিক্স ফর্মেট করতে হয় সবগুলো নিয়ে। সেটা যদি 0 হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন, আর 0 না হলে কনিক্সের বাকি সবগুলো হয়। আমরা বুঝলাম। তারপর আমরা পড়ছি এক্সেন্ট্রিসিটি, ওই যে উৎকেন্দ্রিকতা, ওই দিকাক্ষরেখার সামনে আসলে কি হয়, দূরে গেলে কি হয়, এবং এর মানটা কি বাড়ে না কমে, এর মান কখন অসীম হয়, এর মান কখন 0 হয়, সরলরেখার জন্য এর মান যে অসীম হয় আর ওটার জন্য 0 হয়, সেটা কেন হয় আমরা দেখাইছি, ক্লাসের মধ্যে দেখাইছি। আই থিংক তোমাদের মনে আছে। তারপর তোমাদের দেখাইছে হচ্ছে প্যারাবোলার একেবারে বেসিক ফর্মেট। পরবর্তীর সাধারণ সমীকরণটা কেমন, সাধারণ সমীকরণ থেকে সহজ সমীকরণটা কেমন, সেই সহজ সমীকরণের গ্রাফটা কেমন, সেখান থেকে আমরা গেস করতে পারি না যে শীর্ষবিন্দু কত, দিকাক্ষরেখা কোন দিকে, ফোকাস বিন্দুটা কিভাবে করবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে। তাহলে আমরা পরবর্তীর সকল জিনিসগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এবং সেখান থেকে পরবর্তী সবগুলো রিপ্রেজেন্ট করতে পারি। এগুলো আমাদের পড়ানো হয়েছে। আমি একেবারে ডিটেইলস পড়াইছি এবং কোনো ধরনের সূত্রের হেল্প নেই। তোমাদের যারা আমার ক্লাসটা করছো তারা বুকে হাত রেখে বলো যে যেটা তোমাকে পড়াইছি তুমি একদম বুঝতে পারছো। ইয়াসমিন আক্তার ভাই নামটা বলেন না। আচ্ছা বললাম ইয়াসমিন আক্তার। আমার নাম জানতে চাইছো কি? আমার নাম তো জানো মনে হয় না, দাদু। তো এটা বলার কিছু নাই, যাই হোক। আচ্ছা, এর মধ্যে অনেকে আছে সরলরেখা বৃত্ত ভাবে করো নাই, তাদের জন্য পরামর্শ থাকবে সরলরেখা এবং বৃত্তের বেসিক কিছু ফর্মুলা তোমাকে দেখতে হবে। আর আমি যখন করাবো ক্লাসটা করানোর সময় তোমাকে ওই ফর্মুলাটা বলে দিব সাইড নোট দিয়ে, তুমি মনে রাখবা। সো একেবারে সমস্যা করো না, বা তোমাকে শিখতে হবে, কারণ সরলরেখা বৃত্ত কোণ সব একটা আমব্রেলা, ওই আমব্রেলার মধ্যে সব জিনিস থাকে। তা যে কিয়া আক্তার, এই একজনের নাম বলছি না, এখন আমি জীবন ধ্বংস করে ফেলেছি। হ্যাঁ, এখন সবার নাম বলেন। দাদু এই যে জমা দিলাম অ্যাপ্রুভ হয় নাই, এটা আমি দেখবো আজকে যে কোনটা অ্যাপ্রুভ হয়নি, সব অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তাহমিনা আমার কাছে দেখেন না কেন, তাহমিনা দেখে ফেলছি, ফাইন। ফাতেমা ভাই আমি পাইলট হতে চাই, এইচএসসির পর কোন দিকে যাও, কিসের প্রশ্ন নিব, প্লিজ রিপ্লাই। পাইলট হতে চাইলে তুমি অবশ্যই যে আমাদের এয়ার ফোর্স, আমাদের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশের গভর্নমেন্টের এয়ার ফোর্স পাইলটিং কোর্স, সেটা হচ্ছে এইচএসসির পরে তোমাকে পাইলটিং কোর্স কমপ্লিট করতে হবে এবং তোমাকে কি করতে হবে, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস দেখবে আগে। আইসিসবি পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, দেন ইফ ইউ আর ফিট দেন ইউ ক্যান গো ফর দ্য কোর্স এন্ড ইউ উইল বি আ পাইলট। থ্যাংক ইউ সো মাচ। আজমাইন বলছে রেগুলার ক্লাস না কেন, এই তো ক্লাস নিচ্ছি আজমাইন, এখন থেকে তোমাদের সাথে রেগুলার থাকতেছি। তোমাদের কোনো কোয়ার্টারে আমাকে এখন তো অধ্যায় শুরু করলাম, এখন সব নিব, সমস্যা কি? আর কোনোদিনও ক্লাস, আজমাইন বলছে রেগুলার ক্লাস না কেন, এই তো ক্লাস নিচ্ছি, আইসিসবি পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, দেন ইফ ইউ আর ফিট দেন ইউ ক্যান গো ফর দ্য কোর্স। এইচএসসির পরে তোমাকে পাইলটিং কোর্স কমপ্লিট করতে হবে এবং তাদের তোমাকে কি করতে হবে, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস দেখবে আগে। আইসিসবি পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, দেন ইফ ইউ আর ফিট দেন ইউ ক্যান গো ফর দ্য কোর্স এন্ড ইউ উইল বি আ পাইলট। থ্যাংক ইউ সো মাচ। আজমাইন বলছে রেগুলার ক্লাস না কেন, এই তো ক্লাস নিচ্ছি আজমাইন, এখন থেকে তোমাদের সাথে রেগুলার থাকতেছি। তোমাদের কোনো কোয়ার্টারে আমাকে এখন তো অধ্যায় শুরু করলাম, এখন সব নিব, সমস্যা কি? আর কোনোদিনও ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখে, হায়াত রাখে, সুস্থ থাকি, ক্লাস যেখান থেকে পারি সেখান থেকে নিব। ওই অফিসে দোহাই দিয়ে ক্লাস নিতে দিব না, দরকার হলে আমার অফিসের জায়গায় ক্লাস নিব, তো ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা শুরু করি। সো আমরা পর্ব নাম্বার 3 এ আসতেছি। আমাদের পর্ব নাম্বার 3 হচ্ছে কনিকের পরবৃত্তের পার্ট। সো আমরা এখানে আজকে বেসিক্যালি আমরা টার্গেট হচ্ছে এটা করা। যদি পারি, না পারলে সমস্যা নাই, আমি যতটুকু পারি তুমি আগাবো। পরবৃত্তের সমীকরণ তো তথ্য নির্ণয়, এটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছে। এটা আমি আবার একটু রিক্যাপ করব, প্লাস পরবৃত্তের সমীকরণ নির্ণয় তোমাদেরকে শেখানো হয়েছে। এইটারও একটা টাইপ আমরা দেখাবো এবং উপকেন্দ্রিক দূরত্ব, হয় যে মনে আছে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বের প্রবলেম দেখাবো এবং পারলে পরবৃত্তের স্পর্শ বা ট্যানজেন্ট নিয়েও আমরা আলোচনা করব। সো আমরা প্রথমে একটু আবার, যেহেতু তোমাদের অনেকেই ওই কাজটা করো নাই, তাই তোমাদের জন্য আমি একটু কষ্ট করে একটা স্লাইড রাখছি, দুইটা সাইড রাখছি, বেসিক্যালি দুইটা ম্যাথ করাবো। দুইটা ম্যাথ করানোর পরে তোমাদেরকে আমি ওই পরবৃত্তের সমীকরণ যাবো। সবাই তো আমার সঙ্গে আবার থাকবা, একটা ম্যাথ আগে রিক্যাপ করবো, সবাই একটু ফোকাস থাকবা আমি কিভাবে করছিলাম, জাস্ট মনে করার জন্য। হ্যাঁ, মনে করার জন্য। আচ্ছা, প্রথম কথা, তোমার পরবৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে, ধরে নাও একটা পরবৃত্তের সমীকরণ তুমি ধরে নাও র্যান্ডম। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সাপোজ আমি দিলাম তোমাকে 12 মাইনাস 12 ওয়াই প্লাস 2। এটা হচ্ছে আমাদের পরবৃত্তের সাধারণ একটা মানে সুন্দর চেহারার পরবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এরকম চেহারা না থাকলেও বানিয়ে নিবা, মানে স্কোয়ারিং করে বানিয়ে নিবা। আমি তোমাকে অঙ্কে দেখাবো কিভাবে বানাতে হয়। ধরো এটা দেওয়া আছে, তোমার এই ধরনের পরবৃত্ত পাই তোমাকে বের করতে বলছে। এই সমীকরণ থেকে পরবৃত্তের জন্য আল্লাহর দুনিয়ায় তুমি যা যা জানো, আল্লাহর দুনিয়ায় পরবৃত্তের সমীকরণের জন্য যা তুমি জানো সকল মানগুলো তুমি বের করো। উদাহরণস্বরূপ শীর্ষবিন্দু, ফোকাস মানে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব দূরত্ব, তারপর দিকাক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, এভরিথিং এলস। ওকে, আচ্ছা শুরু করি আমরা। হ্যাঁ তাহমিনা, আমি তোমার নাম দেখতে পাচ্ছি। প্রথমেই আমাকে বের করতে হবে শীর্ষবিন্দু। তো আমি একটু আগে শীর্ষবিন্দু লিখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি শীর্ষবিন্দুটা কি হবে। শীর্ষবিন্দু বের করার নিয়মটা কি? এটাকে এইভাবে লিখবো, এটাকে সাজায় লিখবো, তাই না? এক্স এইভাবে লিখবো, ইকুয়াল দিব, আর এখানে -12 আছে, এটাকে লিখবো হচ্ছে ওয়াই 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 মাইনাস -2। মানে আমরা তো মাইনাস দিয়ে অভ্যস্ত, তাই না? তো মাইনাসটা বানিয়ে নিলাম, এটা আমাদের এখন ফর্মেট। এখন আমরা এখান থেকে বলতে পারি যে এর শীর্ষবিন্দু আমাদের কাছে বের হয়ে গেছে। সবাই লিখে ফেলি আমরা, শীর্ষবিন্দু এখানে বের হয়ে আছে। শীর্ষবিন্দুটা কত হবে? শীর্ষবিন্দু হবে হচ্ছে এক্স এর সঙ্গে যা বিয়োগ তার -1, ওয়াই এর সঙ্গে যা বিয়োগ তার -2। তাহলে এইটা আমাদের প্রথম কাজ, আমরা প্রথম স্টেপ আমরা করে ফেললাম, শীর্ষবিন্দু বের করা। এটা আমাদের কাজ শেষ। শীর্ষবিন্দু পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার শীর্ষবিন্দু থেকে আমরা বাকি জিনিসটা ড্র করবো, আগে গ্রাফিক্যালি ড্র করবো, ড্র করে দেখবো যে কোনটা কি হয়। তো সবাই এখানে আমার সাথে ড্র করো, একটা এক্স অক্ষরে থাকো এবং ওয়াই অক্ষরে থাকো, তোমাদের ভুল হবে না কখনো, সব সময় মনে থাকবে ঘটনাটা কি ঘটতেছে। এটা হচ্ছে আমাদের অরিজিন, মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষরেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা। ডান। এবার তুমি আগে শীর্ষবিন্দুটা এখানে লোকেট করো। বিন্দুটা কি -1 -2, তার মানে এক্স অক্ষর দিকে -1 ঘর, ওয়াই অক্ষর দিকে -2 ঘর, মানে দিকে। তাহলে -1 1 2 আমি ধরে নিলাম আমাদের শীর্ষবিন্দু এখানে আছে। যদি আমাদের শীর্ষবিন্দু এখানে থাকে তাহলে ওই জায়গায় আমাদের একটা পরাবৃত্তের অক্ষ কল্পনা করতে হবে। তো আমরা অক্ষ কল্পনা করি। আমাদের জন্য পরাবৃত্তের ওয়াই অক্ষ হচ্ছে এটা, আর আমাদের জন্য পরাবৃত্তের এক্স অক্ষ হচ্ছে এটা। তো এইটা আমাদের প্রথম কাজ, আমার পরাবৃত্তের অক্ষ কোনটা, এটা কিন্তু আমার এক্স অক্ষ, এটা কিন্তু আমার ওয়াই অক্ষ, আমার পরাবৃত্তের জন্য। আচ্ছা, এবং এইটা হচ্ছে আলটিমেটলি শীর্ষবিন্দু, তার মানে এটাই আমাদের বিন্দু দেওয়া আছে কত, -1 -2 লিখে ফেলি আমরা। এটা হচ্ছে -1 -2। আচ্ছা, শীর্ষবিন্দুটা পেয়ে গেছি। আমাদের দেখতে হয় পরাবৃত্তটা কোন দিকে হা করবে, মানে কোন অক্ষে থাকবে। আমরা বলছিলাম যেই চলকের পাওয়ারটা 1, ক্লাসে বলছিলাম যেই চলকের পাওয়ারটা 1 সেই অক্ষের দিকে থাকবে। এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে ওয়াই এর পাওয়ারটা হচ্ছে 1, তাহলে এটা ওয়াই অক্ষে থাকবে। তাহলে আমাদের পরাবৃত্তটা থাকবে এই যে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আমার, এই ওয়াই অক্ষের দিকে থাকবে, হয় থাকবে এইভাবে, অর থাকবে এইভাবে, ওটা আমি জানি না। তাহলে প্রথমে পেয়ে গেলাম যে কোন অক্ষে থাকবে, তাহলে এটা ওয়াই অক্ষের উপর থাকবে এবং ওয়াই এর সহগ যেটা আছে সেটা চিন্তা দেখবো কি -2, মানে মাইনাস সামথিং মাইনাস, ওয়াই অক্ষের কোন দিকে মাইনাস, নিচের দিকে মাইনাস, সো এটা নিচের দিকে হা করবে। জাস্ট সিম্পলি আমাদের প্যারাবোলাটা এইরকম হবে। সবাই দেখো এটা বুঝছো কিনা? আমাদের প্যারাবোলাটা এরকম হবে, সবাই এটা বুঝতে পারছো? আমাদের প্যারাবোলাটা এরকম হবে।
এক্স অক্ষের পাওয়ার 1 না ওয়াই পাওয়ার 1, যাই হোক তাহলে ওয়াই এর নিচের দিকে হা করবে, ডান। এবং এই হার সঙ্গে আমার সম্পর্কটা কি ভাই? সম্পর্কটা হচ্ছে যেদিকে হা করে সেদিকে থাকে ফোকাস, তাহলে এই দিকে থাকবে ফোকাস, এই দিকে থাকবে দিকাক্ষ রেখা। তার আগে আমাদের কাজ করতে হয়, কাজটা মনে আছে? কাজটা হচ্ছে ভাইয়া যেই চলকের পাওয়ার 1 তার সহগটা আছে এটাকে 4 দিয়ে মডুলাসকে 4 দিয়ে ভাগ করতে হয়। সহগ মডুলাস হচ্ছে -12, এই -12 এর 4 দিয়ে ভাগ করে যা পাই মানে 3 পাই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ। আমাদের মনে করতে হবে এ কি ছিল, এটাই এ, যা সহগ তাকে 4 দিয়ে ভাগ করে পজিটিভ পার্টনার হচ্ছে এ। তার মানে আমার এইটা বুঝে গেলাম যে ভাই আমার একবার শীর্ষবিন্দু থেকে এ ঘর নামতে হবে, আবার এ ঘর উঠতে হবে, তাহলে আমরা দিকাক্ষ রেখাটা এবং ফোকাসটা পেয়ে যাবো। কত ঘর উঠতে হবে? 3 ঘর। তো খেয়াল করো শীর্ষবিন্দু কত আছে? -1 -2। আমি যদি এখান থেকে আরো 3 ঘর নামি, নিচের দিকে নামি, খেয়াল করো, তাহলে এখান থেকে 3 ঘর নামবা, অলরেডি তুমি 2 ঘর নেমে আসো, তাহলে আর 3 ঘর, 1 2 3, তাহলে 2 ঘর তুমি নামছো, আর 3 ঘর মানে কি 3 ঘর বিয়োগ হবে, তাহলে -5 হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আমাদের ফোকাস এবং এটা হচ্ছে -1 -5। দেখো বুঝছো কিনা? আমরা ক্লাস বলছিলাম যে -2 থেকে 3 বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে কেন? নিচের দিকে না মানে বিয়োগ করে দেওয়া, উপরে মানে যোগ করে দেওয়া, বুঝলাম। ডানে যাওয়া মানে যোগ করে দেওয়া, বামে যাওয়া মানে বিয়োগ করে দেওয়া, তাহলে মানে কি নিচে যাওয়া মানে কি 3 ঘর বিয়োগ হবে, তাহলে -2 এর সঙ্গে -3 করলে -5। তাহলে আমাদের ফোকাসটা পেয়ে গেলাম, আমরা লিখে ফেলি। আমরা পেয়ে গেলাম ফোকাস, আমরা লিখে ফেলি এখানে। আমরা পাইলাম হচ্ছে ফোকাস, আমরা পাইলাম হচ্ছে ফোকাস, তাহলে ফোকাসটা লিখে রাখি। ফোকাসটা কি? ফোকাসটা পাইলাম হচ্ছে কত? ফোকাসটা পাইলাম হচ্ছে -1 -5, ডান। ফোকাসটা পেয়ে গেলাম। ফোকাস যখন পাইছি আমরা একটা সঙ্গে সঙ্গে কি পেয়ে গেলাম? ফোকাসটা দিয়ে যে রেখাটা যায় তার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। তাহলে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, রাইট? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে আমরা পেয়ে গেলাম। কেমনে ভাইয়া? এই রেখাটা ভাইয়া কোন বিন্দু দিয়ে যায়? -1 -5 দিয়ে যায়। এবং এই রেখাটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল থাকার সমীকরণটা কি হয়? y = সামথিং, এই y দিকে সামথিং, y দিয়ে কয় ঘর নামছো? এই যে 5 ঘর নামছো, মানে কি -5। তো আমরা পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লিখে দিলাম আমরা উ ল সমীকরণ। এটা আমরা পেয়ে গেলাম। সমীকরণ হবে y ডিরেক্টলি -5, কারণ কি এই যে -5 দিয়ে যায়, তাহলে y এর দিকে -5, y = -5। সো আমরা ডিরেক্টলি পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ডান। এই পর্যন্ত আমাদের আগের পার্ট। এবার দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। আমরা জানি এই যে যার পাওয়ারটা 1 তার সঙ্গে যা থাকে তার মডুলাসটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে -12 মডুলাস কত হবে? +12। তার মানে সিম্পলি এটা তো অপশন, আরেকটা অপশন কি 4a। 4a মানে কি? এটা 4 দিয়ে গুণ। তার মানে 4a মানে কি 3 4 12 একই আসবে, না করলে হবে। তুমি লিখে ফেলো সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উ ল দৈর্ঘ্য, এটা আমরা পেয়ে গেলাম 12, মানে 4a = মডুলাস 4a = 12। এটা আমরা পেয়ে গেলাম। সো আমরা এটাও রেখে দিলাম। এরপরে আমাদের লাগবে যে দিকাক্ষ রেখা কোন পয়েন্ট দিয়ে যায়। খেয়াল করো দিকাক্ষ রেখা বের করতে গেলে আমাকে আবার আশ্রয় নিতে হবে একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি ভাই? আমি ফোকাস পাওয়ার জন্য নিচের দিকে গেছি, হা করছি দিকে, এবার উপরের দিকে উঠবা, উপরে মানে কি প্লাস করে দাও, কয় ঘর? আবার 3 ঘর। তাহলে দেখো -1 -2 থেকে 3 ঘর উপরে উঠবা। দেখো -1 তো ফিক্স থাকবে, এই -2 ফিক্স, তাহলে -2 বরাবর 3 ঘর উপরে যাওয়া মানে কি যোগ করে দাও, তাহলে -2 এর সঙ্গে 3 যোগ করো, -2 + 3 কত হয়? +1। তার মানে 1 2 3, এই দেখো +1। তাহলে এইটা হচ্ছে আমার দিকাক্ষ রেখা, এই পয়েন্ট হচ্ছে -1, +1। কেন হলো ভাইয়া? উপরে উঠলে প্লাস, তাহলে -2 মানে y অক্ষের দিকে প্লাস, তাহলে -এর সঙ্গে +3 করলে হবে +1, শেষ। তুমি খেয়াল রাখো কোন অক্ষের দিকে যাচ্ছ, যে অক্ষের দিকে যাচ্ছ সেই অক্ষের বরাবর প্লাস বা মাইনাস করে দিবা, বাট x টা কিন্তু সেম থাকবে, x এর মান কিন্তু হয় নাই, y থেকে উঠছি বা কমছে, শেষ। তাইলে আমাদের দিকাক্ষ রেখাটা আমরা পেয়ে গেলাম। দিকাক্ষ রেখা আমরা পেয়ে ফেলি, এইটা হচ্ছে আমাদের দিকাক্ষ রেখা, এটা হচ্ছে আমাদের এই পারাবিতে দিকাক্ষ রেখা পেয়ে গেলাম। এখন বলো দিকাক্ষ রেখাটা কোন অক্ষের সমান্তরাল হয়? আবার x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয়? y = সামথিং, এটা কোন পয়েন্ট দিয়ে যায়? -1 1, তাহলে y এর মানটা কত? 1। সো দিকাক্ষ রেখার সমীকরণটা আমি পেয়ে গেলাম। সুতরাং দিকাক্ষ রেখার সমীকরণ এটা আমি পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? y = 1, এই 1, y = 1, সিম্পল। সো y = 1 দিকাক্ষ রেখার সমীকরণ। আর কি বাকি আছে ভাই? আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? অক্ষরেখার সমীকরণ। বলো তো ভাইয়া পরাবিতের অক্ষ তো এটা না, মানে যে অক্ষে থাকবে কোনটা? এইটা হচ্ছে অক্ষরেখা, এইটা হচ্ছে অক্ষ। পরাবিতে অক্ষরেখা মানে y অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে। আমরা বুঝলাম এইটা তোমার কষ্ট করে বের করার দরকার নাই, এইটা বের করার সহজ ওইটা কি ভাইয়া? কি বলছিলাম একটু মনে আছে কারো মনে আছে? যার পাওয়ারটা স্কয়ার তার ভিতরের পার্টটা 0 রাখলেই অক্ষরেখার সমীকরণ পাওয়া যায়। এই যে x এর পাওয়ারটা স্কয়ার, এর ভিতরে কি আছে? x + 1, তাহলে x + 1 = 0। এর মানে কি? এর মানে হচ্ছে অক্ষরেখার সমীকরণটা হবে x + 1 = 0 অথবা x = -1। দেখো ঠিক আছে কিনা? এই দেখো এই রেখাটা কোন দিকে? এই যে x অক্ষের দিকে কয় ঘর গেছে? এক ঘর। কিভাবে গেছে? -1। তাহলে এটা y অক্ষের সমান্তরাল সমীকরণ কি হয়? x = সামথিং, সামথিংটা কত? -1, তাহলে x = -1 এমনি বললেও হবে। অর যার পাওয়ারটা স্কয়ার তার ভিতরের পার্টটা 0 রাখলেই অক্ষরেখার সমীকরণ পড়ে থাকে। সো দ্যাটস অল। আমার মনে হয় না আর কোনো কিছু তোমার বাকি আছে। এখান থেকে আর একটা জিনিস তোমার জন্য লাগতে পারে, আমি তোমাকে লাস্ট পার্টটা একটু দেখাই দিই। লাস্ট একটা তোমাকে দেখাইনি, সেটা দেখাই দিব। খেয়াল করো, তোমাকে আমি যদি বলি এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্রিক লম্বের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এইটা, আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে এইটা। তুমি আমাকে বলো তো ভাইয়া এই প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক বের করতে পারবা? এই প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক বের করতে পারবা? পারা উচিত। প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক তার আগে একটু মনে রাখো ভাইয়া, এইটুকু হচ্ছে 2a, এইটুকু হচ্ছে 2a, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2a, আমরা জানি, কারণ পুরোটা হচ্ছে 4a, পুরোটা যদি 4a হয় অর্ধেক অর্ধেক হবে, তাহলে 2a, তাই না? এখন 2a মানে কি বলতো ভাইয়া? 2a মানে হচ্ছে 3 × 6, তাহলে 2a মানে হচ্ছে 6, এদিকে 6 এদিকেও 6। এখন খেয়াল করো 6 মানে কি? আবার একই জিনিস ভাই, এই বিন্দু থেকে 6 ঘর বামে, এই বিন্দু থেকে 6 ঘর ডানে, ডানে যাওয়া মানে প্লাস, বামে যাওয়া মানে মাইনাস। এখন কার দিকে যাচ্ছ? x অক্ষের দিকে, তাহলে x এর মান মানে ভুজের মানটা একবার প্লাস করবা 6 ঘর, আর একবার 6 ঘর মাইনাস করবা। বলো -1 -5 এর সঙ্গে 6 ঘর ডানে যাওয়া মানে কি? -1 এর সঙ্গে 6 যোগ করো, -1 + 6 কত হয়? +5, আর মাইনাস তো সেম থাকবে, তার মানে এই পয়েন্টটা পেয়ে গেলাম 5 - 5। দেখো বুঝছো কিনা? ইয়েস ভাইয়া। আবার এই পয়েন্ট থেকে 6 ঘর বামে যাবা, মানে বিয়োগ করবা, -1 থেকে আরো 6 বিয়োগ করো, -1 - 6 কত হয়? -7, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম -7 আর -5। তার মানে আমাদের যদি বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, সেটাও আমি পেয়ে গেলাম। সবাই লিখে ফেলো উ ল প্রান্তবিন্দুগুলো যদি বের করতে বলা হয় এটাও আমি বের করতে পারবো। একটা বিন্দু আছে কি আসছে 5 - 5, আর একটা বিন্দু আসছে -7 আর 5।
দ্যাটস অল মাই দাদুরা, সকল দাদুদেরকে জানাই লাল সালাম। তোমাদেরকে একটা বিশাল জিনিস শিখাই দিলাম যা তোমার পরীক্ষার হলে তোমাকে অনেক অনেক আগায় রাখবে অন্য সবার থেকে। মনে রাখবা, মনে রাখবা, এই প্রসেসে অঙ্ক করলে তোমার কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই, তোমার কাজ হচ্ছে খালি অঙ্ক বোঝার করা। বলো বুঝছো কিনা? সবাই এটা বুঝতে পারছো কিনা? এখানে সব আছে, মানে একটা পরাবৃত্তের সমীকরণ থেকে যা যা বের করতে হইতে পারে সবই আছে, এখানে আর কোনো কিছু বাকি নাই। তোমার সবকিছু এখানে একটা স্লাইডের মধ্যে দেওয়া আছে। এটাই আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আজকে আমি আবার একটা প্র্যাকটিস করে করাইলাম, আর কিছু না। সো রিক্যাপ হয়ে গেল অলমোস্ট। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছে পরীক্ষার খাতা এভাবে লিখলে হবে দাদু? ইয়েস, এই ম্যাথটা যখন পরীক্ষা আসবে তুমি চিত্রটা সুন্দর করে আঁকবা, চিত্রটা সুন্দর করে আঁকবা। দেন আমি যে ক্যালকুলেটরগুলো করছি যে শীর্ষবিন্দু এত, সুতরাং ফোকাস কিভাবে করছিলাম মনে আছে? -1 সেম রাখছি, -2 এর সঙ্গে 3 যোগ করছি, দেখাই দিবা। সুতরাং ফোকাস হচ্ছে -1 আর -2 + 3 যা আসে, বা -3 যা আসে, মানে এই প্লাস ম্যাচ তুমি দেখাই দিবা পরীক্ষা, আর কিছু না। কারণ এটা ফিগার, এটা হচ্ছে ফিগার কথা বলে, চিত্র কথা বলে, এটা আমার অন্য কিছু না। টু এটা কিভাবে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এই পুরোটা হচ্ছে 4a, এবং এটা অক্ষ দিয়ে সমানভাবে ভাগ হচ্ছে, তাহলে এইটুকু 2a, এইটুকু 2a, আর এটা কিন্তু a, মনে রাখবা এটা কিন্তু a, এটা a, এটুকু 2a, এটুকু 2a, এটা কিন্তু পরবর্তী একটা কনসেপ্ট। ওকে, সো এলআইবি, এলআইবি আগের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন কিভাবে করব? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলেও এই ধরনের প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়নি, কোচি আর কি, ভয় পাওয়ার দরকার নেই। অঙ্কে আসো, কোশ্চেন দিব এখন, সবাই কোশ্চেনটা সলভ করবা। একটা লাস্ট এই টপিকে একটা প্রশ্ন দিয়ে আমি তোমাকে অন্যকে যাবো। সবাই একটু মনোযোগ দাও, আমি কি দিচ্ছি আগে খেয়াল করো। হ্যাঁ, সবাই একটু লেখো, y is equal to √x, এইটা এটা করো, y is equal to -√x। এই পরাবৃত্তের গ্রাফ তোমাকে বের করতে হবে। আমি তোমাকে অপশন দিচ্ছি, এই পরাবৃত্তের গ্রাফ আমি তোমাকে অপশন দিচ্ছি। হ্যাঁ, সবাই অপশনটা দেখো, ক নাম্বার অপশনটা হচ্ছে এরকম, ক নাম্বার অপশন হচ্ছে এইটা, খ নাম্বার অপশন দিচ্ছি, খ নাম্বার অপশন হচ্ছে তোমার উপরোক্ত এই পরাবৃত্তের সমীকরণ। তোমাকে দাগাও, এটা পোল অ্যান্সার যদি ভুল হয় আমি চেক করে দেখবো, সমস্যা নেই। তোমাকে দাগাও, তোমরা একটা পোল লঞ্চ করলাম, তোমরা দেখি বুঝতে পারছো কিনা, তোমাদের কনসেপ্টটা দেখি আগে একটু। আচ্ছা, এটা মাউস কাজ করতেছে না, আমি একটু দেখি, আমি পোল লঞ্চ অফ করতে পারতেছি না। আচ্ছা, ক্লোজ করো। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, পোল ক্লোজ করে দিলাম, লিডার বোর্ড দেখলাম। তোমাদের মাত্র 9%, আমার উত্তর হিসেবে সঠিক দাগাইছো, জানি না সঠিক হয়েছে কিনা। মহিদুল ইসলাম, তাহমিনা সুলতানা, আমি ঠিক দাগাইছি কিনা আমি শিওর না। আমি একটু এটাকে একটু তোমার কি বলে এখানে দেখাই। হ্যাঁ, সবাই একটু মিলিয়ে দেখবা, এইটা তোমরা পড়তেছে কারো, সেখান থেকে পাই y - 0² = x - 0, বলতেই পারি এটাকে আমি। এবং এইটা বলে আমার একটা সুবিধা আছে, ঠিক আছে, ফাইন। এবার আমি পরাবৃত্তটাকে আঁকতে পারবো। কিভাবে আঁকবো আমরা? আমরা দেখতে পাচ্ছি যে ভাই এটাকে যদি আপনি আঁকেন খুব সহজেই আঁকা যাবে। কেমনে আঁকবেন দেখেন, প্রথমে দেখেন এটার অরিজিনটা কি, 0 0 শীর্ষবিন্দু, 0 0 শীর্ষবিন্দু হবে। আচ্ছা, এবং কার পাওয়ারটা 1, x এর পাওয়ারটা 1, তাহলে x অক্ষে থাকবে, এবং x এর সহগ হচ্ছে পজিটিভ, পজিটিভ দিকে হা করে, তার মানে এটার গ্রাফ এইটা, এটার গ্রাফ এইটা, এটার গ্রাফ এইটা হওয়া উচিত। পোল না আসলে দেখো না, দেখো এটার গ্রাফ এইটা হওয়া উচিত, দেখে মনে হচ্ছে বাহ আমার জীবন কত সুন্দর হয়ে গেল। আমার অঙ্ক দিছিল এইটা, এটার কাহিনী মাহিনী করে বানাইছি হচ্ছে এইটা, এইটা বানানোর পরে এবার গ্রাফ আঁকছি ওইটা, আমি বলছি ঠিক আছে ফাইন। বাট একটু খেয়াল করো, কোশ্চেন ঠিক আছে, বাট একদা তুমি কি দেখতা যে ভাইয়া যার পাওয়ারটা 1 তার সহগ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে হা করে। একটু খেয়াল করো তো, কোনো এক কালে y এর পাওয়ারটাকে 1 ছিল না ভাইয়া? এই দেখেন, এখানে তাকায় দেখেন, কোনো এক কালে y এর পাওয়ারটা তো 1 ছিল। যখন y এর পাওয়ারটা 1 তখন তার চিহ্নটা কি, প্লাস না মাইনাস? ভাই মাইনাস। তার মানে যখন y এর পাওয়ারটা 1 ছিল তখন সে বলতেছে আমি সবসময় নেগেটিভ। তুমি যদি গ্রাফটা এভাবে এঁকে দাও তাহলে y এর পজিটিভ উপরেরটা নেগেটিভ দুইটাই কাউন্ট করতেছো, বাট এটা কিন্তু দুইটা কাউন্ট হবে না। তুমি দেখতে পাচ্ছ কোনো এক কালে y এর পাওয়ারটা 1 ছিল এবং তখন তার মান ছিল মাইনাস, দ্যাট মিন্স y এর এই পজিটিভ ভ্যালু নিবে না, সে শুধুমাত্র নেগেটিভ মানগুলাই নিবে। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে এটা, এইটা হচ্ছে এটার অ্যান্সার। এবং এটাকে বলা হয় সেমি প্যারাবোলা, সেমি প্যারাবোলা। এই খেলা রুট থাকলে সেমি প্যারাবোলা হয়, কেন হয় ব্যাখ্যা হয়ে গেল। আমি এটাকে সাজানো সাজায় বসে এরকম করলাম, ঠিক আছে, বাট এইটার জন্য উত্তর তো পুরোটা, বাট এটা তো কোশ্চেন দেওয়া ছিল না, দেওয়া ছিল এইটা। এটা দিয়ে আমি করছি যে ভাইয়া x এর পাওয়ারটা 1 তখন তার সহগ পজিটিভ, পজিটিভ দিকে হা করছে। কোন একটা তো y এর পাওয়ারটা 1 ছিল, যখন y এর পাওয়ারটা 1 ছিল তখন তার মান ছিল নেগেটিভ, y এর পজিটিভ মান তো সে নিবে না, শুধু নেগেটিভ মানগুলো নিবে। দ্যাট ইজ ওয়াই এটার অ্যান্সার শুধু এইটা, এবং উত্তর হচ্ছে ঘ। যারা যারা পারছো ঘ অ্যান্সার, যারা যারা পারছো তাদেরকে দাদুর পক্ষ থেকে লাল সালাম, তোমরা আসলেই বুঝছো যাতে হয়। কারণ তোমাকে অঙ্ক দিছে এইটা, তুমি এটা গুতাগুতি করে বানাইছো এরকম যে ক্লাস করছো দাদুর স্কয়ার করে বানাই দিছো 9, তো 9 এর ক্লাস করতেছো দাদুর কাছে একই জিনিস না, পার্থক্য আছে না? ওই পার্থক্যটা তোমাকে এগুলা কি শিখাচ্ছি রে ভাই, তোমরা বুঝতেছো না? তাহলে কি হবে, y = √x হলে উপরেরটা হবে, নিচেরটা হবে না, তখন উত্তর হবে গ, কারণ y কখনোই নেগেটিভ হতে পারে না। দ্যাটস ইট, ক্লিয়ার? ঠিক আছে। সো আমরা একটা সেমি প্যারাবোলা দেখে ফেললাম, যেটা আমাদের বইতে নাই, আমরা শিখে ফেললাম, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, ধনাত্মক থাকলে এই দেখো, যদি এরকম থাকতো, যদি এইটা থাকতো y = √x, এইটার জন্য গ্রাফ হইতো এইটা, লিখে দিলাম।
কারণ শুধু উপরেটা নিত, ওয়াই এর মান তো নেগেটিভ হতেই পারে না, তো নেগেটিভ নিবেই না। ওয়াই ইজ পজিটিভ বলে দেওয়া আছে, সো ওয়াই তো পজিটিভ নিবে, নেগেটিভ না তো। ঠিক আছে, ওকে। সবাই আশা করি ক্লিয়ার। আমাকে একটু আগাইতে হবে সামনে, এরকম আর জিনিস দেওয়ার টাইম নাই, আমরা তোমাদের দেখাই দিলাম, সো আমি তোমাকে সামনের দিকে আগাই। সবাই আশা করি বুঝতে পারছো। কয়টা ক্লাস লাগবে? ক্লাস লাগবে, আমি ক্লাস বানাই নিব আরাফাত। এখন প্যানিক করো না, কয়টা ক্লাস লাগবে? আমি মাত্র প্যারালা পড়াচ্ছি, আমি এরকম অনেক পড়াবো, উপবৃত্ত পড়াবো, অধিবৃত্ত পড়াবো, তারপর গিয়ে তোমার অ্যাডভান্স লেভেল ক্লাস নিব, সো এটা অনেক টাইম নিয়ে পড়াবো, সমস্যা নাই। আচ্ছা, এইবার আসলে আমরা এই যে তাহলে কি আমাদের বর্তমানে আমাকে বলো, এই যে এত কষ্ট করে এত কিছু লিখছি, ছক আকারে লেখা আছে, এটা দরকার আছে আমার? দরকার আছে? দরকার তো আছেই, জেনে রাখলাম কি হয় কোনটা কি হয়, বাট এটা কি আমার জন্য জীবন উত্তমকারী পরিকল্পনা, নাকি এটা জীবনকে ধ্বংস করে দেয়? অকে পজিটিভ মান কেন নেওয়া হয় না? অকে পজিটিভ মান বলতে তুমি কি বোঝাচ্ছ ভাইয়া? একটা জিনিসের মান নেগেটিভ হতে পারে না, তাহলে ওই ওয়াই এর মানটা পজিটিভ নিবা, কারণ ওয়াই এর নিচে মান তো নেগেটিভ মান। দ্যাট ইজ ভাই ফাইন। সো আমাদের এই ছক আসলে আমাদের দরকার নাই, ছক এখানে আছে, বাট তোমরা সবাই ছকগুলোকে নিজের নিজের গরজে দেখে নিবা, এখানে ছকগুলো একসাথে করে দেওয়া আছে। লাস্ট দিনে দেখাইছিলাম এই ছক তোমার জীবনটাকে ধ্বংস করে, যদিও বাট তোমার তো লাগবে, বই যেহেতু আছে, সো প্রসেসটা জেনে রাখো। বাট এটা কেমনে আসছে তুমি ইউ নো এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, কেন x + a = 0 নিয়ামক রেখা সমীকরণ, ইউ নো এভরিথিং, ইউ নো এভরিথিং, ইউ নো বেটার দ্যান মি। ফাইন, আমরা তাহলে আসি, এবার আমরা একটু কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। একটা বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করি, আমরা দেখি ফেলি। দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন, আমাকে সমীকরণ দেওয়া আছে এটা। আচ্ছা, এরকম সমীকরণ দেখলেই, এরকম সমীকরণ দেখলে একটা হাসি দিবা, এরকম একটা হাসি দিবা। সমীকরণ অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তোমরা আমাকে একটু বলো, সবাই মানে জিগার দিয়া বলো, এটা করে দেওয়া লাগবে? তোমার কি এই অঙ্ক করে দেওয়া লাগবে কি লাগবে না? ওই যে একটা সাকিবের মুভি আছে না, মারো সাকিব মারো, একটা ফানি একটা ক্লিপ আছে, ওরকম বলো, পারবো আমি পারবো আমি পারবো। এই কোন কোন ধ্বংস ধ্বংস বলছে, করে দেন, করে দেবো। আমি একটু একটা করছি না ভাই, বিফোর তোমরা এটা নিজেরা করবে এবং তোমাদের এটা হোমওয়ার্ক। আমার লাগাইস না, বলে করে দেন, করে নিস, মাত্র করাইছি একটা অঙ্ক, আবার কেন করবে? একই অঙ্ক করলে তো অধ্যায় শেষ করবো কবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গেল। এবার তো সামনে আগে না? আচ্ছা, এইবার এটা তোমার মনে হতে হবে, এটা মানে করে দিতে হবে একটু। ফাইন, এই অঙ্ক দেখো, তোমার ভর্তি পরীক্ষা আসছে, রুয়েটে আসছে দুইবার, রুয়েটে আসছে দুইবার আসছে, কুমিল্লা বোর্ডে আসছে তিনবার, সিলেট বোর্ডে দুইবার, তো এই অঙ্ক আসে। এইটাও কিন্তু আমরা করছি, বাট এইটা দেখতে একটু ঝামেলাপূর্ণ। ভাই আমরা তো এরকম এরকম কনিক্স সমীকরণটা দেখি নাই, আমরা একটু স্বাভাবিক আকারে দেখছি, একটু করে নিই, জাস্ট একটু করে নিই। তো যখন দেখবে এরকম ফর্মেটে দেওয়া আছে, তোমার কাজ হবে এটাকে সাজাই গুছাই সুন্দর বানানো, আর কিছু না। তার সময় একটু করে দিতে হবে, স্কোয়ারিং করতে হবে। এটা আগের মতো x - 10y - 4 = 0 এটা দেওয়া আছে। আমি x স্কয়ার যুক্ত টার্মগুলো একসাথে রাখি, চেষ্টা করি। সো এখান থেকে 5 কমন নিয়ে x স্কয়ার প্লাস 3x লিখতে পারি, পারি কিনা বলো? 5 কমন নিলাম, এগুলো এই পাশে নিয়ে যাও, 10y প্লাস 4 হয়ে গেল, রাখলাম, কোনো সমস্যা নাই। এবার 5 দিয়া ভাগ করে দিতে পারো, 5 দিয়ে ভাগ করে দাও অথবা রেখে দাও, সমস্যা নেই, 5 দিয়ে ভাগ করো, বাহ, পরের লাইন 5 থাকুক। এটাকে a প্লাস b হোল স্কয়ার আনবা। দেখো আমি এটাকে a স্কয়ার লিখি প্লাস 2 ইনটু b ইনটু এটাকে 3/2 লিখি, তুমি রাগ করবা না ভাই? আপনি 2a b আনতে যাচ্ছেন, তাহলে 2 আনছেন, 2 দিয়ে ভাগ করছেন, সেমই আছে, ট্রেস আছে। তাহলে এখানে 2ab কত? 3/2, তাহলে 3/2 মানে হচ্ছে তোমার 9/4, আমি একবার লিখলাম। হ্যাঁ, এইটা মানে 3/2 হোল স্কয়ার লিখলাম। এখন প্রশ্নটা এটা ছিল না এখানে, আপনি তো আকাশ থেকে আনছেন। আপনি যদি কোনো জিনিস আকাশ থেকে আনেন, তাহলে আকাশ থেকে আমরা বিয়োগ করতে হবে না? ইয়েস, তুমি আকাশ থেকে বলতো কি আনছো ভাই? 5 9/4 আনছেন, তাহলে এখান থেকে আপনি কাজ করেন, আপনি 9/4 যে আনছেন এটা বিয়োগ করে দেন, এটা বিয়োগ করে দেন, তাহলে আপনার পাপ আসান হয়ে যাবে, তাহলে আপনার পাপ আসান হয়ে যাবে। ফাইন, এবার একটু খেয়াল করো, এখান থেকে এইটুকু আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখতে পারি। আর এখানে বেশি আনছি কি 9/4, তাহলে 5 এর সঙ্গে 9/4 গুণ দিতে হয়, 5 9 45/4, আমি একবার করে দিলাম। এখানে থাকবে 5 ইনটু এই প্রোডাক্ট লিখব হচ্ছে x প্লাস 3/2 হোল স্কয়ার, আর 5 ইনটু এটা 5 9 45, 45 ডিভাইড বাই 4 এটা এখানে। আর এখান থেকে দেখো আমি 2 কমন নিতে পারি, বা কমন না দরকার নাই, একবার কমন নিও, 10y প্লাস 4 রেখে দাও, রেখে দাও। এই যে পার্টটা বেরলাম, কত করে পেলাম? 5 ইনটু এইটা, এই যেটা বেশি আনছিলাম বিয়োগ করেছিলাম, এটা এটাকে ধরে পাশে নিয়ে যাই, আমি এটাকে ধরে ওই পাশে নিয়ে যাই। তাহলে এখানে কি থাকলো? 5 ইনটু x প্লাস 3/2 হোল স্কয়ার, আর এটাকে পাশে নিয়ে গেলে হবে 10y প্লাস 4 প্লাস 45 ডিভাইড বাই 4। যদি ভুল না করে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার যোগ বিয়োগ শেষ করে এটাকে, 10y থাকলো, আর এটাকে যোগ করো, যোগ করলে পাওয়া যায় 4 4 4 16, 16 আর 40 হয় 56 5 61, আমি একবার করে দিলাম, এটা পাইলা, এটা পাইলা, এটা পাইলা, সমস্যা নাই। এবার তুমি এই 5 রেখে দাও, অঙ্ক দেখতে বিদ্রোহী হলে সমস্যা নাই, তোমাকে করতেই হবে, কিছু করার নেই। এখান থেকে তুমি জানো y এর সঙ্গে কোনো গুণ থাকে না, y এর সঙ্গে যা থাকে কমন নিয়ে নাও, 10 কমন নাও, 10 কমন নিলে হচ্ছে y প্লাস 10 তো কমন নিছে, এটা পাইলা, এটা পাইলা 4 4 4 16, 16 আর 40 হয় 56 5 61, আমি একবার করে দিলাম, এটা পাইলা, এটা পাইলা, এটা পাইলা, সমস্যা নাই। এবার তুমি এই 5 রেখে দাও, অঙ্ক দেখতে বিদ্রোহী হলে সমস্যা নাই, তোমাকে করতেই হবে, কিছু করার নাই। এখান থেকে তুমি জানো y এর সঙ্গে কোনো গুণ থাকে না, y এর সঙ্গে যা থাকে কমন নিয়ে নাও, 10 কমন নাও, 10 কমন নিলে হচ্ছে y প্লাস, সমস্যা নাই, তোমাকে করতেই হবে, কিছু করার নাই। এখান থেকে তুমি